কাপের মধ্যে আমাকে বলেছেন যে দেখ, আমাকে প্রথম যুগে যখন আমি শিখতে শুরু করি তখন আমাকে এনার্জি দেখাবো, মানে কতটা করা যায় দেখানোর জন্য বলেছেন যে তুমি এই একটা কাপে ইয়ে করো, লাল পেনের ঢাকনা ফেলো, অন্যটাতে সবুজ পেন ফেলো, ঢাকনা বন্ধ করতে আমাকে দেখাবে না। উনি শুধু হাত দিয়ে লালটাকে অনুভব করে বলেছেন এর মধ্যে লাল আছে, লাল বেরিয়েছে। ব্যাপার ধরো আমি বললাম ওর ভেতরে প্রচুর পরিমাণে সন্দেহ জমে রয়েছে। সন্দেহটা কিন্তু আসলে এক রকমের এনার্জি। মেয়েটা যখন বাড়িতে রয়েছে, যদি নিজের বাপের বাড়িতে কথা বলে, লাউড স্পিকার অন করে কথা বলতে পারো, পর শুনবে কি কথা হচ্ছে। কারণ বিশ্বাস করতে পারে না বউকে যে হতেই পারে বাবা নাম দিয়ে কি কাকার নাম দিয়ে অ্যাকচুয়ালি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ। আমি দেখতে পাচ্ছি যে তার সোলার প্লেক্সাস একটা চক্র আছে এই জায়গাটা, বুকের ঠিক নিচটায়, ওইখানটায় প্রচুর মানে কষ্টের এনার্জি জমে রয়েছে। তো সেইখান থেকে তাকে হিল করতে, হাতের এই জায়গাতেই তালুতে এইখানটায় কিছু অনুভব হচ্ছে কিনা। হয়ে যাওয়ার পর আমাকে বললে হ্যাঁ হাতে চিড়চিড় চিড়চিড় করে একদম বৃষ্টি পড়ার মতন করে হাতে কিছু পড়ছিল। এটা কিন্তু আমার ছেলে বলো না, এটা তুমি গেলে তুমি অনুভব করবে, ও গেলে ও, যে কোনো রামশ্যাম যদু মতো অনুভব। হিলিং নাও বা কাউকে হিলিং করাও, কিছু একটা করো, সেটার জন্য আমি প্রথম হিলিং আমি কোনো চার্জই করি না। ওকে, প্রথম হিলিং আপনার জন্য ফ্রি, একদম ফ্রি। কে পডকাস্টে এই প্রথমবার কোনো গেস্ট বা একজন হিলার ফ্রিতে হিল করবে। একটু অবাক লাগছে না? এতদিন ধরে সবাই আগে রেজিস্ট্রেশন ফিস দিন, তারপর সেশন স্টার্ট হবে, প্রত্যেকটা স্টেপে স্টেপে টাকা নিয়ে থাকেন তারা। কিন্তু আজকের পডকাস্টটা একটু আলাদা, এবং কেন আলাদা সেটা পুরোটা আপনাদের দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আমরা আবার স্বাগত জানাই। যার জন্য এই পডকাস্ট আপনারা ক্লিক করেছেন সেটা হচ্ছে হিলিং। আমাদের জীবনে অনেক রকম কাজ আমরা করে ফেলি, বা আমরা যে কোনো জিনিস বেশি করে ফেললে সেটাকে একটা ফুল স্টপ দেওয়ার জন্য এই হিলিংটার খুব প্রয়োজন। তার জন্য কিন্তু পডকাস্টটা পুরোটা দেখতে হবে। আপনারা খালি ভাবেন যে হিল বড়দের হয়, বয়স্কদের হয়, বাচ্চাদের কি হয়? নিশ্চয়ই হয়। বাচ্চাদের এক একটা স্টেপ, কারণ ওরা মাটির দলে, ওদের যেমনভাবে আপনারা বড় করবেন সেইভাবেই কিন্তু তারা বড় হবে। দেখুন, বিস্তারিত আছে এই পডকাস্টে, নাম্বারও দেওয়া আছে, ফোন করবেন আর কথা বলুন এবং যান তার সাথে দেখা করুন, একটা হিল নিয়ে দেখুন না। তিনি কিন্তু শেখায়। আপনি যদি চান তার কাছে খুব অথেন্টিক ভাবে শিখতে, আমার মনে হয় না এই বয়সে এসে আমি কাউকে দেখিনি এত বয়স্ক একজন হিলার যে এত দিনের এক্সপিরিয়েন্স, এত বছরের এক্সপিরিয়েন্স, দিন তো বলবো না, অনেক বছরের এক্সপিরিয়েন্স তার মধ্যে রয়েছে, এবং তার কথায় তার যে ভাব অস্বাভাবিক ভালো। আমি নিজে পার্সোনালি হিল নিয়েছি তার কাছ দিয়ে, এবং অনেক কিছু বিষয় আছে এই পডকাস্টে আপনাদের দেখতে হবে, ভালোবাসতে হবে। এবং তিনি যেভাবে যোগাযোগ করেছেন যে নাম্বারটার দ্বারা, সেই নাম্বারটা স্ক্রিনে আবারও ব্লিঙ্ক করছে, এবং আপনি যদি চান আপনার কোনো ভালো জিনিসটা, যে জিনিসটার জন্য সারা বিশ্বের বাঙালি আপনাকে বলবে, কিছু বললেন আপনি, তাই জন্য সবাইকে ওয়েলকাম। এবং প্রমোশনাল ভিডিও তো জানেনই, কন্ট্যাক্ট করবেন, আসবেন, আমি আপনি একসাথে গ্রোথ করব। আর ডাইরেক্ট সৌমিত্র বিশ্বাসের কাছে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে স্যার। আজকে আমরা প্রথমে কি শুনতে চলেছি আপনার কাছে? আচ্ছা, আমি যেটা বলবো বলেছিলাম, তুমি জানতে চেয়েছিলে প্রাণিক হিলিং। হ্যাঁ, তো এটা আগে একটু বলে দিই জিনিসটা কি, তাহলে তোমার বোধহয় বুঝতে হ্যাঁ একদম। সুবিধা। তারপর আমরা ঘটনায় ঢুকবো। ঠিক আছে। প্রাণিক হিলিং খুব সংক্ষেপে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে নিজে সুস্থ থাকা এবং আমার আশপাশে যারা আছে বা চেনা অচেনা যে কেউ তাকে সুস্থ রাখা, এগুলো একটা বিশেষ পদ্ধতি। এখন শুনলে পরে হয়তো লোকের মনে হবে যে নিশ্চয়ই কোনো ফুড সাপ্লিমেন্ট খেতে হবে, না হলে আমি সুস্থ থাকছি কি করে, বা কোনো বিশেষ আসন বা কিছু প্রাণায়াম এ সমস্ত করতে হবে। এগুলো কিছু করতে হয় না। তাহলে এটা হচ্ছে এরকম, ধরো আমরা যে বইটইতে পড়েছি প্রাচীনকালের মুনি ঋষিরা বা এখনকারও যে সমস্ত সাধু সন্ন্যাসীদের আশ্রম আছে, অনেকেই তো আছেন না যারা দীর্ঘজীবী, বহুদিন ধরে তারা নিরোগ রয়েছেন, কোনো অসুখ বিসুখ নেই, কোনো সমস্যা নেই, এবং মুখটা দেখলেই মনে হয় যে খুব আনন্দে রয়েছেন। তারা কি পদ্ধতিতে সেটা রয়েছেন, কারণ আমাদের তো সংসার জীবনে প্রত্যেকেরই জীবন অশান্তি আসে। তো তিনি হঠাৎ অতখানি আনন্দ কিভাবে পাচ্ছেন? তিনি হয়তো জেনে বা না জেনে এই পদ্ধতিটাই ফলো করছেন। এটা হচ্ছে প্রাণিক হিলিং।
ওকে। এবারে হচ্ছে যে ধরো নিজে যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমার ভেতরে যে অসুস্থ বা অসুখ ব্যাপারটা যেটা না, সেটা কি, একটা তো শারীরিক, একটা হচ্ছে মানসিক। কোনো কারণে মনে খুব কষ্ট বা প্রচন্ড উদ্বেগ, বা কোনো কারণে হয়তো কোনো শোক পেয়েছি, ধাক্কা খেয়েছি, সেটা একটা। এরপরে হচ্ছে যেটা এখন প্রায় সমাজে আর কি সংক্রামক ব্যাধির মধ্যে ছড়িয়ে গেছে, রিলেশনশিপ প্রবলেম। স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে হতে পারে, বা এমনি জাস্ট দুটো বন্ধুর মধ্যে হতে পারে। সেটা যদি হয় আমার খুব প্রিয় বন্ধুর সঙ্গে যে সম্পর্ক ভেঙে যায়, মনটা তো খারাপ হয়ে যাবে, সেটা এফেক্ট করবেই। সেটা একটা। যারা অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের যেটা প্রথম চিন্তা, কেরিয়ারটা কি হবে, চাকরিটা কোথায় পাবো, কেরিয়ারের রাস্তাটা আরো কম। পরীক্ষা দিতে যাচ্ছে, টেনশন, বুকের ভেতরে প্যালপিটেশন হচ্ছে, পরীক্ষাটা কি রকম হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির, প্রচন্ড টেনশন যে এর উপরে আমার সবকিছু নির্ভর করছে। এই যে ব্যাপারগুলো যেগুলো আমাদের নানানভাবে এফেক্ট করছে, এর থেকে মুক্ত থাকাটা হচ্ছে প্রাণিক হিলিং প্রয়োগের ফল। ওকে, এটাই প্রাণিক হিলিং এর কাজ। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো। আপনি মনি ঋষিদের কথা বললেন, তারা কিন্তু জীবনে বিয়ে করেনি, না, ঠিক আছে? হ্যাঁ, এবং বর্তমানে এরকম একটা ট্রেন্ড চলছে ছেলে মেয়েদের মধ্যেই, যে আমরা সবকিছু করব কিন্তু বিয়েটা বা বাচ্চা আমরা নেব না, বা আমরা ওটা গ্রহণ করব না। হ্যাঁ। তো এটাও কি কিছুটা আস্তে আস্তে ওরকম পর্যায়ে পড়ছে যে না আমরা সাধু সন্ন্যাসী বা মঙ্ক? কেন আমি কথাটা বললাম, কারণ জাপানে কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে বেশিরভাগ লোকেরা বা মেয়েরা, যারা মেয়ে ছেলে দুজনেই বলছে, উভয় লিঙ্গ, তারা কিন্তু মঙ্কের দিকে ঢুকে যাচ্ছে। এটা কি কোনোভাবে কি ঠিক হচ্ছে? আপনার কি মনে হয় বিয়ে করা ভালো নাকি ভালো না, মানে আপনার কি মনে হয়? দেখো, বা বিয়ে করবে কি করবে না, সেটা কিন্তু নির্ভর করছে একজনের ব্যক্তিগত মানসিক সেট আপের উপরে, মেন্টাল সেট আপ যেটা, তার উপরে নির্ভর করছে। হতে পারে তার যে সমস্ত অভিজ্ঞতা আছে, যা দেখে এসছে, তাতে সে বিয়ের প্রতি তার অনীহা জন্মে গেছে, বিয়ে করতে চাইছে না। অথবা হয়তো সে মনে করছে যে একটা বড় দায়িত্ব, এই দায়িত্বটা নেবার জন্য আমি এই মুহূর্তে প্রস্তুত নই, যে কারণে অনেকেই বাচ্চা নিতে চায় না। দায়িত্বটা আমি নিতে পারবো না এই মুহূর্তে, আমার যা অর্থনৈতিক অবস্থা, তার একটা বাচ্চাকে দায়িত্ব নেওয়ার দায়িত্বটা আমি নিতে পারবো না এখন। অথবা যেটা বললে যে অনেকে বিয়ে করতে চাইছে না, রিলেশনশিপটা রয়েছে। দেখো, বিয়ে করলে আর রিলেশনশিপের মধ্যে তফাৎটা হচ্ছে, বিয়ে করলে একটা বাধ্যবাধকতা এসেই যায়, সে যত যাই আমরা ভাবি না কেন। তাহলে মূল জায়গা সেখানেই গেল, যে আমি কোনো দায়িত্ব নিতে চাইছি না, আমি কোনো বন্ধনে জড়াতে চাইছি না, অথচ আমার একজন কোনো সঙ্গীকে দরকার। তো এই যে ব্যাপারগুলো, সেটা তো বস্তুত প্রত্যেকের মেন্টাল সেট আপের উপর নির্ভর করছে। এখন এইটার সঙ্গে তো প্রাণিক হিলিং এর সরাসরি কোনো সম্পর্ক নেই। না, যদি কেউ মনে করে, আমি যেটা জিনিসটা হ্যাঁ, ভাবছিলাম, হ্যাঁ, যেটা হচ্ছে, দেখো আমি আপনাকে একটু অন্যরকম ভাবে প্রশ্ন করলাম এবং আপনাকে ডাইরেক্ট বললে আপনি আশা করি বুঝতে পারবেন। ঋষিমুনি ঋষিরা বিয়ে করতো না, ঝামেলা কম ছিল, জীবনে একটা লক্ষ্য তারা ছিল, তারা সেটা লক্ষ্য করার চেষ্টা করছে। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে এটা কি কোনোভাবে যদি আমি না করি, বিয়ে যদি আমি না করি, বা আমি সোজা কথা বলছি, সেক্স যদি আমি না করি বা কারোর সাথে সঙ্গম না করি, তাহলে যদি আমি ধ্যানে বা আমি এরকম ঋষিমুনিদের মতো থাকি, তাহলে কি আমি কোনোভাবে ভালো থাকবো? সেটা নির্ভর করছে, ভালো থাকবে কিনা নির্ভর করছে তুমি ওই পদ্ধতিতে কতটা উঠতে পেরেছো, কতটা আধ্যাত্মিক অগ্রগতি হয়েছে। হ্যাঁ, এবং তুমি প্রশ্নটা করলে বলে আমি বলছি যে আমরা অনেকেই সিদ্ধান্ত নিই যে বিয়ে করব না, হ্যাঁ, এবং যখন বিশেষ করে খুব বেশি আঘাত পাই, সেই সময় কোনোভাবে ভগবানের উপরে ভরসা করতে যাই এবং মনে হয় যে সব ছেড়ে দেবো, একমাত্র ভগবান ছাড়া আমার কোনো গতি নেই। কিন্তু আমার এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, পুরনো ঘটনা, স্বামী বিবেকানন্দর ঘটনা। তিনি যখন শিকাগো বক্তৃতা দিয়েছেন, তারপর আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতেন, সেই সময় কোনো একটা ক্ষেত্রে শিষ্যদের কাছে বলেছিলেন যে আমি যখন আমেরিকায় বক্তৃতা দিচ্ছি, সেই সময় শ্রোতাদের ভেতরে এত প্রচন্ড উদ্দীপনা হচ্ছে যে তাদের সেখানে সেই শ্বেত পুলক কম্প অশ্রুপাত সব হচ্ছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই যেটা করেছে, বেরিয়ে এসেই প্রস্টিটিউট কোয়ার্টারে যাচ্ছে, কারণ ওই তীব্র তেজটা তারা নিতে পারছে না। এবারে যে কোনো সাধনাতে কুণ্ডলিনী বলে একটা ব্যাপার আছে, যে কোনো সাধনাতে সেই কুণ্ডলিনী যদি জেগে ওঠে, তাহলে তার নানান ফল দেখা দেয়। তার মধ্যে একটা হতে পারে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার। এখন সেটাকে চেপে রাখার আমার কোনো উপায় নেই,
এবারে যদি দেখা যায় যে আমি সন্ন্যাসী হতে গিয়ে ওই ডিজায়ারটাই আমাকে গ্রাস করছে এবং আমাকে কোথাও দৌড়তে হচ্ছে, তার চেয়ে তো বিয়ে করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল। এবং ওই প্রাণিক হিলিং এ আমরা যখনই স্তরে স্তরে আরো উপরে উঠতে থাকি, এটা তো আমি শুধু সুস্থ থাকার জায়গাটা বলছি, কিন্তু এটার একটা আধ্যাত্মিক দিক আছে। সেখানে বিশেষ কিছু ধ্যানের পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে কুণ্ডলিনী মেডিটেশন। সেটা নিয়ে আমি এখানে বিস্তারিত বলবো না, কারণ এটা বলার মানে সর্বসমক্ষে ভাবে বলার মতো নয় আর কি। হ্যাঁ, কিন্তু যারা এই পদ্ধতির মধ্যে গেছেন, যেমন আমরা যারা গেছি, আমরা প্রত্যেকেই বুঝতে পারি ওই মেডিটেশনটা কিন্তু একদম আলাদা। এবং কুণ্ডলিনীটার জন্য যে শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার বাড়বে তা নয়, আরো অনেক কিছু শারীরিক অসুবিধা হতে পারে, হয়তো গায়ে র্যাশ বেরোতে পারে। তখন আমাদের বলে দেওয়া হয়েছে যে সেই সময় মেডিটেশনটা বন্ধ রাখবে। এতটা প্রচন্ড পাওয়ারফুল। এবং যদি এইটা কেউ শেখেন, মানে আমি বলছি এইভাবে হাতে করে অনুভব করা যায় যে এনার্জি ঢুকছে। আমি এটার বিষয়টা ছোট উদাহরণ দিচ্ছি। আমি আমার ছেলেকে বলেছি, ছেলেকে শিখিয়েছি কিভাবে এনার্জি অনুভব করতে হয়, ওকে শিখিয়েছি। আমরা গত বছরে সাউথ ইন্ডিয়া বেড়াতে গেছি, একটা মন্দিরে গেছি, শুনেছি খুব জাগ্রত মন্দির। তো সেখানে ঢোকার পরে আমি ছেলেকে বললাম যে এখানে আমরা একটু চুপ করে বসবো, ওই যেভাবে তুই ধ্যান করিস সেরকমভাবে হাতটা এভাবে রেখে বসতে হবে, তুই খেয়াল কর হাতের এই জায়গাতে, এই তালুতে, এইখানটায় কিছু অনুভব হচ্ছে কিনা। হয়ে যাওয়ার পর আমাকে বললে হ্যাঁ, হাতে চিরচির করে একদম বৃষ্টি পড়ার মতন করে হাতে কিছু পড়ছিল। এটা কিন্তু আমার ছেলে বলে না, এটা তুমি গেলে তুমি অনুভব করবে, ও গেলে ও যে কোনো রামশ্যাম যদুমতো অনুভব করবে। শুধু একটু অভ্যেস দরকার, যাতে আমি ওই অনুভব করার মতন হাতের যে সেন্সিটিভিটি সেটা আমার দরকার, তাহলে এটা করা যায়। কিন্তু যেটা মূল জায়গা ছিল যে ওইখান থেকে আমরা উন্নত হতে পারবো কিনা, সেই ব্যাপারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেন্টাল সেট আপটা কিরকম। আমি যদি সর্বত্যাগী হয়ে যেতে পারি তাহলে কোনো অসুবিধা নেই, যদি না হই তাহলে হয়তো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু তুমি সর্বত্যাগী হবে কি হবে না সেটা কিন্তু প্রাণিক হিলিং এর বিষয় নয়। প্রাণিক হিলিং এর বিষয় হচ্ছে যে তুমি সাধনা পথে এগিয়ে হচ্ছ, যদি কোনো সমস্যা অনুভব করো তার সলিউশনটা আমাকে জিজ্ঞেস করলে। ওকে, থ্যাংক ইউ এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। আর এবার আমার একটা ঘটনায় ঢুকি, আপনার কেস স্টাডির মধ্যে থেকে, যেটা আপনি প্রাণিক হিলিং এর দ্বারা আপনি মানে আপনার হয়েছে যেগুলো কেসগুলো, যদি শুরু করেন। তুমি কিরকম ধরনের ঘটনা শুনতে চাও বলো, যেটা আপনার পছন্দ হবে, কারণ আমার শুরুটাই খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, মানে আমি এত ভালো লাগলো আমার, কারণ আমি প্রশ্নের উত্তরটা পেলাম আমি। হ্যাঁ, ঠিক আছে, অনেকের সময় আমরা পাই না, অনেক রকম উত্তর, সহজ সরলভাবে উত্তর পাই না, একটু ঘুরিয়ে টুরিয়ে পাই, কিন্তু আপনি খুব ভালোভাবে উত্তরটা দিলেন। আপনি আপনার মতো করে যে কোনো একটা ঘটনা আপনি রাখতে পারেন। তাহলে যেহেতু এই যে প্রসঙ্গটা এলো যে অনেকে এখন বিয়ে করতে চাইছে না, দায়িত্ব নেবে না বলে, এবারে বিয়ে করলেও তার আগে আমি যেটা বললাম রিলেশনশিপ প্রবলেম, তাহলে সেরকম একটা ঘটনা বলি। ঠিক আছে, এটা একটু মনে হয় ইন্টারেস্টিং লাগবে। সেটা হচ্ছে যে একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে, হিলিং নিতে চায়, সমস্যা আছে বাড়িতে। কি সমস্যা না, ও সিদ্ধান্ত নিতে পারছে না যে বাড়িতে থাকবে না বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে। বর টিউশনি করে, ও গৃহবধূ, কিছু করে না, ঠিক আছে, কিন্তু বাড়িতেও মানে বুঝতে পারছে যে বাড়িতেও ভীষণভাবে নেগলেক্টেড হচ্ছে, ওর দিকে কেউ কেয়ার করে না। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না সবকিছু করে বাচ্চাদের খাইয়ে তাদের স্কুলে পাঠানো, তারপরে গোটা বাড়ির রান্না, শাশুড়ির পেছনে সময় দেওয়া, বর নেই, বরের খাবার তার যেখানে কোথাও একটা গিয়ে সে কোচিং ক্লাস যেখানে খুলেছে সেখানে তার খাবার পৌঁছে দিয়ে আসা, কারণ সে আসতে পারবে না বাড়িতে। এইগুলোর পরেও বাড়িতে ফিরে এসে শুনছে যে শাশুড়ি, যিনি এতক্ষণ ধরে বসে টিভি দেখেছেন, তিনি আত্মীয় স্বজনকে ফোন করে বলছেন যে আজ আমি এইটা রান্না করলাম, কাল আমি সেটা রান্না করলাম, বউ তো কোনো কুটো নাড়ে না। তো ও খুব মনের দুঃখে ভেঙে পড়ছে, দিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে আসবো। তার সন্তান আছে? হ্যাঁ, দুটো বাচ্চা আছে। তো এবারে যখন আমাকে বলতে এসছে, আমি কথা বলতে বলতে স্ক্যান করেছি, এটা টেকনিক্যাল টার্ম, আমি পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, টার্মটা মাথায় রাখো। স্ক্যান করা ঠিক ডাক্তাররা যেভাবে স্ক্যান করে আমি দেখতে পাচ্ছি যে তার সোলার প্লেক্সাস একটা চক্র আছে এই জায়গাটা, বুকের ঠিক নিচটায়, ওইখানটায় প্রচুর
মানে কষ্টের এনার্জি জমে রয়েছে, তো সেইখান থেকে তাকে হিল করতে হবে এটা। আর দ্বিতীয়, ওকে আমি বললাম যে আমি একটা টেকনিক বলছি, সেই টেকনিকটা তুমি ফলো করো, তাহলেই তুমি ঠিক হয়ে যাবে বলে একটা কথা বললাম, এটা করো তুমি, আমার সামনে এক্ষুনি করো। বললো অসম্ভব, ওই আমি পছন্দ করি না, আমি ওখানে থাকবো কিনা তার নেই ঠিক, আমি এসব করে কি করবো, অসম্ভব, আপনি আমাকে সুস্থ মানে করে তিনি দিন। ডিসিশন নিয়ে নিয়েছে আমি বেরিয়ে যাবো, আমি বেরিয়ে যাবো, লাস্ট আপনি একটা চান্স আছে। হ্যাঁ, আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি তো বেরিয়ে যাবে ঠিকই, তার মানে তুমি আমার কাছে দ্বিতীয়বার আর আসছো না। আমার একটা কথা শোনো, তুমি ঠিক ঘড়ি ধরে 3 মিনিট চোখটা বন্ধ করে আমি যা বলে যাচ্ছি করো, আর কিচ্ছু করতে হবে না। 3 মিনিট পরে মোবাইল বন্ধ হয়ে গেল, অ্যালার্ম বন্ধ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, এটা যদি রোজ করতে পারো ভালো, দেখবে তুমি নিজে উপকার পাবে। বলতে বলতে ফোন ওর মোবাইলে, ও স্ক্রিনটা দেখলো, দেখে একটা বিচ্ছিরি মুখ করে বলে যে উফ আবার ফোন করেছে, দূর বাবা, ভালো লাগে না, এক্ষুনি অশান্তি শুরু করবে ওর বর, বলে ফোনটা কেটে দিল। আবার ফোন। আমি বললাম যে এটাতে কিন্তু তুমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ, তোমাকে তো টেকনিক শেখাচ্ছি হিলিং এর, তুমি ফোনটা ধরে নাও, কোনো অসুবিধা নেই। ফোনটা ধরছে, কথা বলছে, মুখটা উদ্ভাসিত হয়ে উঠছে ক্রমশ, দিয়ে ফোনটা রেখে আমাকে বলল যে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন আজকে, আমার বর ফোন করেছিল, দিয়ে আমাকে বলছে, আপনি ভাবতে পারেন আমার বর আমাকে বলছে যে আজকে তোমার জন্মদিন, তুমি ভুলে গেছো, চলো আজকে আমরা বাইরে কোথাও ডিনার করবো, বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরবো, কোনো কাউকে জোটাবো না, শুধু আমি আর তুমি। তো আমি ওকে বললাম যে তুমি দেখো, শুধু 3 মিনিটের কাজটাতে তোমার এই উপকার হয়েছে, এবার তুমি ভাবো তুমি সারা জীবন করে যাবে কিনা। তো একটা নমস্কার করে চলে গেল, দিব্যি আছে, ভালো আছে। অস্বাভাবিক, মানে এই ছোট্ট একটা জিনিস মানুষকে কত পরিবর্তন করে দেয় কিছু কিছু জায়গায়। হ্যাঁ, পরিবর্তন করে দেয়। ঠিক এরকমই আরেকজন এসছে, তার কাঁধের এখানে ব্যথা, যেটা স্পন্ডিলাইসিস বলে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছে, কমছে না, মানে সাময়িকভাবে ব্যথার ওষুধে কমছে, কিছু হচ্ছে না। ডাক্তার এমআরআই করিয়েছিল, কিছু বেরোয়নি, সব ঠিকঠাক আছে। তারপরে আরো, মানে আমি তো ওই মেডিকেল টার্ম বলতে পারবো না, মোটমাট ওই তোমার নার্ভে নিউরো সব করানো হয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। তখনও কারো কাছ থেকে শুনেছে যে এইখানে একটা হিলিং এর ব্যাপার আছে, তা আমার সঙ্গে যোগাযোগ করলে, এবার আমি হিল করতে গিয়ে দেখলাম যে কাঁধের এখানে যা মানে এনার্জি যা আছে, যা সমস্যা, তার সঙ্গে যেটা হচ্ছে ওর একটা ইমোশনাল প্রবলেম রয়েছে, ঠিক আছে, সাংঘাতিক ইমোশনাল প্রবলেম রয়েছে। এবারে সেইটা চাপ দিয়ে দিয়ে এমন করছে, মানে এগুলো হচ্ছে একরকমের এনার্জি, আমি ঘটনাটা বলে না হয় ব্যাখ্যাতে আসছি। চাপ দিয়ে দিয়ে এমন অবস্থা করেছে যে এইখানে ব্যথা শুরু হয়ে গেছে। এই ব্যথা কিন্তু ওই ডাক্তারি ওইভাবে মানে এমআরআই করে কিছু পাওয়া যাবে না, কোনো কিছুতেই কিছু যে জন্য পাওয়া যায়নি। এটা জমতে জমতে যেটা হবে, আরো সমস্যা বাড়বে, আরো ডিটেরিয়েট করবে। তো আমি তখন ওকে বললাম যে তোমার তো বাড়িতে সমস্যা আছে, চুপ করে থাকে বললে হ্যাঁ হাজবেন্ডকে নিয়ে সমস্যা আছে। এর ঘটনাটা আগের জন্য ঠিক উল্টো, মেয়েটি চাকরি করে, ছেলেটা কিছু করে না। মেয়েটা একটা স্কুলে পড়ায়, স্কুলের চাকরি করে, পড়ায় না মানে স্কুলের স্টাফ আর কি, না এরকম যে পোস্ট থাকে সেরকম। একটা ছোট বাচ্চা আছে, দুজনে প্রেম করে বিয়ে করেছিল। এইবারে ছেলেটা কিছু করে না, ছেলেটার কাজ হচ্ছে সারাদিন ধরে ঘরে বসে বসে মোবাইলে রিল দেখা। কি হ্যাপি লাইফ। এবং দুটো মোবাইল মেয়েটা কিনে দিয়েছে, মেয়েটাই কিনে দিয়েছে, হ্যাঁ, এবং দামি মোবাইল। মানে এতটা নির্লজ্জ হয় লোকে। আমি বললাম তুমি কেন দিলে? বলো দেখুন, না দিলে পরেও ভাববে যে আমি ওকে গুরুত্ব দিচ্ছি না, চাকরি বাকরি করে না, আমি ওকে কিছু করছি না, তারপর যদি আমাকে কঞ্জুস ভাবে, যদি ভাবে আমি নিজের জন্য করছি, ওর জন্য করছি না, কোথায় থাকে, সেই কারণে কিনে দিয়েছে। এবারে হচ্ছে মেয়েটা যখন বাড়িতে রয়েছে, যদি নিজের বাপের বাড়িতে কথা বলে, লাউড স্পিকার অন করে কথা বলতে পারো, বর শুনবে কি কথা হচ্ছে, কারণ বিশ্বাস করতে পারে না বউকে যে হতেই পারে বাবা নাম দিয়ে কি কাকার নাম দিয়ে অ্যাকচুয়ালি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছে। কথাটা শুনতে হবে। স্কুলে গেছে, আধ ঘন্টা অন্তর ভিডিও কল করতে হবে, দেখবে কি করছে। ছেলেটা ফোন করে যদি দেখে মেয়েটার মোবাইল বিজি, সঙ্গে সঙ্গে ফোনটা রাখা পরে মেয়েটাকে পুরো স্ক্রিনশট তুলে পাঠাতে হবে কার সঙ্গে তুমি কথা বলছিলে,
ও নিজের সঙ্গে মিলিয়ে দেখবে যে স্ক্রিনশটে যে টাইমটা উঠেছে, মানে যার সঙ্গে কথা বলছো বিজির টাইম আর ওর নিজের টাইম ম্যাচ করছে কিনা। বাড়ি ফিরে এসে সেই নম্বরে ফোন করে একে শোনাতে হবে ওটা অ্যাকচুয়ালি কে ছিল। ঠিক আছে, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে ওই যে ছেলেটার দুটো মোবাইল, হ্যাঁ, তার মাঝখানে নিজের মোবাইল রেখে, মানে একটা স্যান্ডউইচ করে রাখতে হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে এটাতে। রাস্তায় বেরোলে দুজনকে একই রঙের পোশাক পরে বেরোতে হবে। এটা মানা যায়, কিন্তু এর আগের গুলো ঠিক স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি তাতে বাড়ে। হ্যাঁ, মানে এটা ছেলেটার কনসেপ্ট। ছেলেটার কনসেপ্ট। চটি খোলা হয়েছে বাইরে, হ্যাঁ, ছেলেটার এক পার্টি, মেয়েটার এক পার্টি, ছেলেটার এক পার্টি, মেয়েটার এক পার্টি, ভেতরে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। এতে ওই জড়াজড়ি করে, চটি জড়াজড়ি করে থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে। যেটা আমি বলতে নিজে হেসিটেট করছি, একটা ঘেন্নার জায়গা। দুজনকার টুথব্রাশ ঠেকিয়ে জুড়ে রাখতে হয়। প্রেম। এখানে কিন্তু আগেরটা যেমন ওই মেয়েটির ভালোবাসার অভাব ছিল, এখানে কিন্তু অতিরিক্ত ভালোবাসা, যেটাতে মেয়েটার দম বন্ধ হয়ে গেছে, হাঁসফাঁস করছে এবং বেরিয়ে আসবে। তা আমি শুনে বললাম যে তুমি একটা কাজ করো, তোমার তো কাঁধে হিলিং করে লাভ নেই, আমার তোমার ইয়ে করতে, ইমোশনাল প্রবলেম দূর করতে হবে, সাইকোলজিক্যাল হিলিংটা দরকার, তুমি বরকেও নিয়ে এসো, একসঙ্গে করে দিচ্ছি। বললো যে ওরে বাবা, ও আসবে না, ও উল্টে ভাববে যে আমি এই সমস্ত করি রিলেশনশিপটা কারো নষ্ট করে দেবো, আপনি আমায় করতে পারলে করুন। ওকেও একটা টেকনিক দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে তুমি করো, এটা প্র্যাকটিস করো, আর আমি যা হিল করা করে দিচ্ছি। তো মাসখানেক বাদে মেয়েটা বলল যে আমার বর আপনার সঙ্গে দেখা করতে চায়, ও হিলিং নেবে। ছেলেটা এলো, আমি দেখলাম যে ছেলেটার ভেতরে যেটা প্রথম সমস্যা, সেন্স অফ ইনসিকিউরিটি, এই পুরো কাজটা কিন্তু ও প্রেম থেকে করছে না, ইনসিকিউরিটি থেকে করছে। ওর ধারণা যে আমি তো কিছু করি না, আমার বউ ভালো চাকরি করে, যে কোনো দিন ও যদি বেরিয়ে যায় আমি ভেসে যাবো, আমার কেউ নেই কোথাও। একটা অসম্ভব ইনসিকিউরিটি, সেইখান থেকে সন্দেহ তৈরি হয়েছে, ফলে সন্দেহটা, সাসপিশনটা জমে রয়েছে বুকের ভেতরে, তার এফেক্ট হচ্ছে, এবং সেইখান থেকে ওর মনে হচ্ছে আমি ওকে এত ভালোবাসি, সেইটাকে এক্সপ্রেস করার জন্য এই কাজগুলো চলছে, যে এইগুলো দিয়ে ওকে আটকে রাখতে হবে। তো ছেলেটাকে বুঝিয়ে বলে তার হিলিং করলাম। তার সঙ্গে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের একটু বলে দিই, আমাদের শরীরে অনেকগুলো চক্র আছে। মেরুদণ্ডের একদম নিচে শিরদাঁড়া শেষে একটা চক্র আছে, সেটার নাম হচ্ছে, আমরা বলি বেসিক চক্র, সংস্কৃতে বলা হচ্ছে মূলাধার চক্র। ওটা হচ্ছে আমার অস্তিত্বের প্রথম জায়গা, আমি যে আছি সেইটা অস্তিত্ব ঘোষণা করে ওই চক্রটা। সেই চক্রটা খুব ছোট, তাতে এনার্জি বলে কিছু নেই। তো তার ফল কি হতে পারে, আমার অস্তিত্বই তো নড়বড়ে। আমি ওকে বলে ওর হিলিং শুরু করলাম, এনার্জি ওইখানে ওই বেসিক চক্রের হিলিং শুরু করলাম, যাতে বেসিক চক্রটা সতেজ সবল হয়ে ওঠে। এখন ছেলেটা ওই ডালহাউসিতে একটা কোম্পানিতে একটা ছোটখাটো চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা চাকরি করছে, সেটা চাকরি পেয়ে গেছে, এখন দিব্যি দুজনে সুখে আছে, কোনো সমস্যা নেই। তবে এটা ক বছর লাগলো আপনার, মানে এই জিনিসটা পুরো তৈরি করতে? ছেলেটাকে মেয়েটাকে হিল করতে মাস তিনেক লেগেছে, কারণ খুব ডিপ রুটেড ব্যাপার ছিল। আর ছেলেটার চাকরি পাওয়াতে একটু সময় লেগেছে, কারণ অ্যাপ্লিকেশন করা, প্রসেসিং, সেই সময়টা দিতেই হবে, ওটা তো কিছু করার নেই। কিন্তু ওইটা বাদ দিলে হিলিংটা 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে মানুষ চেঞ্জ এতটা? মানুষ 3 মাস না, মানুষ চেষ্টা হয়, মানে সেরকম সিচুয়েশন হলে মানুষ 1 মাসে চেঞ্জ, 1 মাসে চেঞ্জ হয়। মানে আপনার হিলিং এর যে পাওয়ার দেখুন, ওনার তো ধরুন 3-4 বছরের মতো বা বেশি তাদের মানে সাংসারিক লাইফ, না তা অনেক বেশি, 8 বছর, 8 বছর, 10 বছরই ধরলাম আমি, 10 বছর। হ্যাঁ, 10 বছরের জিনিসটা আপনি 3 মাসে ঠিক হয়ে যায়, এটা মানে হয়ে যায়, এটা মানে ভরসা করে দেখতে হবে আর কি। হ্যাঁ, বিশ্বাস তো রাখতে হবে, যে কোনো কাজে বিশ্বাস রাখ, মানে এটা কি করে সম্ভব? মানে আমার খুব অবাক লাগছে 3 মাসের মধ্যে কোনো সাইকোলজিস্ট বা ধরুন বা যাদেরকে আমরা বলি কাউন্সিলিং করাতে হয়, তাদের অনেক সময় লেগে যায় লোককে এটা বোঝাতে যে তুমি ভালো, ও ভালো, সবাই একসাথে থাকতে হবে, সেই জায়গাটা সময় লাগে। আপনার হিলিং এটা কি করে সম্ভব? আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্ট এরকম আমাদের, আসলে সেটা হচ্ছে এই যে ব্যাপার, ধরো আমি বললাম ওর ভেতরে প্রচুর পরিমাণে সন্দেহ জমে রয়েছে। সন্দেহটা কিন্তু আসলে এক রকমের এনার্জি,
ঠিক আছে, আমি দেখলাম সন্দেহ জমে রয়েছে এইখানে, যেটা বললাম সোলার প্লেক্সাস, সেখানে সন্দেহ জমে রয়েছে প্রচুর পরিমাণে। সেই নিজের চেহারা বার করছে বিভিন্ন কাজকর্মের দিক দিয়ে। তো যদি সেটা ওর ভেতর থেকে বের করে দেওয়া যায়, তাহলে আমার কাজ শেষ। কি করে বার করবো, এটাই বোধহয় তুমি প্রশ্ন করতে চাও। হ্যাঁ মানে হ্যাঁ, না পদ্ধতিটা পুরোপুরি বলবে না, কারণ লোকেরা যতটা বলা যায় আমি সহজটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরো আমার বাড়িতে ঘরে, তোমার বাড়িতে ঘরে একটা ময়লা পড়ে রয়েছে, তুমি কি করো, ঝাঁট দিয়ে তুলে ফেলে দাও। ঠিক সেভাবে মানুষের শরীরে 11টা প্রধান চক্র রয়েছে, 11টা প্রধান চক্র, 11টা। তুমি কিন্তু যে কোনো আধ্যাত্মিক বইতে দেখবে 7টা চক্রের কথা বলা আছে। একদম ওই 7টা হচ্ছে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজন। তার সঙ্গে আরো 4টে যোগ করে যে 11টা হচ্ছে, সেই 11, এই মূল 11টা আবার একই সঙ্গে শারীরিক কারণ, মানসিক কারণ, এগুলোর জন্য তারা জড়িত। ফলে আমাদের হিলিং এর জন্য 11টা মূল চক্র দরকার। সেখানে এই চক্রের যে কোনোটাতে এনার্জি জমে থাকতে পারে, ওই খারাপ এনার্জিটা। তার সঙ্গে নানান অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে থাকতে পারে, লিভারে থাকতে পারে, পেছনে ওই স্প্লিন, যেটা স্প্লিনে থাকতে পারে, এরকম ছড়িয়ে থাকতে পারে। সেই সমস্ত জায়গা থেকে এনার্জিগুলোকে টেনে বার করে নিয়ে জাস্ট ফেলে দেওয়া হয়। খুব ছোট একটা জিনিস বলছি, যদি এরকম হয় তোমার, যদি এখন তুমি কোনো কারণে উদ্বেগ থাকে, আমি তোমায় দেখিয়ে দিতে পারি। এমন হয়তো যখন খুব টেনশন, উদ্বেগ, মনে হয় না এখানে ভার জমে রয়েছে, বুকের কাছে ভার জমে থাকে। আমার বুক মাঝে মাঝে একটু ব্যথা করে যখন আমি বেশি টেনশন করি। আমার বাবা মা বলে যেটা গ্যাসের ব্যথা হতে পারে। না, ওটা টেনশনের জন্য। মানে আমার মনে হয় যেটা, দেখুন আমি না সেরকম বাইরের খাবার বা গ্যাস জাতীয় কোনো খাবার আমরা খাই না, আর খেলেও আমরা সেভাবে মেনটেন করি। কিন্তু আমার মাঝে মাঝে এটা একটা প্রবলেম হয়, আমি অন দ্য ক্যামেরাই আপনাকে বলছি, মানে কোনো পিন আমার ঢুকে গেল এখান থেকে কোনো একটা পিন ঢুকছে, আর আমি কিছুক্ষণ জন্য স্টার্ট হয়ে তাকিয়ে বলছি আমার হচ্ছেটা কি, আমার ব্যথাটা কেন করছে। শুয়ে শুয়ে হয়েছে কোনো সময়, অনেকে বলে তুই খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়িস বা হাঁটাচলা করিস না, এই যে জিনিসগুলো হয় সেটার জন্য কি হতে পারে আমি সেটা জানি না। কিন্তু পরক্ষণে মানে দেখতে গেলে ফ্রিকশন অফ সেকেন্ড 2-3 মিনিট পর কিন্তু আর ব্যথাটা নেই, কিন্তু একটা না শরীরের মধ্যে এটা মানে মনে হচ্ছে না ক্লান্ত লাগছে ওই জিনিসটা হওয়ার ফলে। এটা তো এই টেনশন হলে, ভাবছি বেশি, কাজ কবে করব, কে আসবে, মানে উদ্বেগ হলে এটা হয়। ওগুলো প্রত্যেকটা হচ্ছে এক ধরনের এনার্জি। যখন ওটা হয় তখন এরকম মনে হয় তো যে এটাকে যদি কোনোভাবে এরকম করে ধরে তুলে বাইরে ফেলে দিই আমি বেঁচে যাই, বড্ড ভারী লাগছে, হয়তো এটা ঠিক সেটা। মানে ওই গুলোকে তুলে ফেলে দিলে পরে না, যদি হিলিংটা আমি করি, আমি জাস্ট তুলে ফেলে দেবো, তুমি দেখতে পাবে না, আমি তো ফিল করতে পারছি কি আছে। যদি তুলে আমি ফেলে দিই, 10 থেকে 15 মিনিট খুব বেশি হলে আমার লাগবে, তুমি বুঝতে পারবে এখানটা হালকা হয়ে গেছে। ওই যে চিন্তাগুলো নিয়ে মাথা থেকে, চিন্তাগুলো কিছুতেই বেরোচ্ছে না, সেগুলো কিন্তু মাথাটা নেই, তুমি অনুভব করবে হঠাৎ সেগুলো চলে গেল। এখন ওই যে স্ক্যান বলেছিলাম, স্ক্যানটা ঠিক যেটা তুমি ভাবছো সেটাই। ডাক্তাররা কোনো কিছু হলে পরীক্ষার আগে স্ক্যান করতে বলে। কেন বলে, তুমি বলো কেন স্ক্যানটা কেন করতে বলে? যাতে রোগটা বোঝা যায়। ঠিক, যাতে রোগটা বোঝা যায়। আমরাও স্ক্যান করি যাতে সমস্যাটা বোঝা যায়। এবার ছবি তোলা তুলি ব্যাপার আমাদের নেই, আমরা স্ক্যান করি হাত দিয়ে। তুমি ছবিতে দেখবে মহাপুরুষদের, মুনি ঋষি, দেবতা প্রত্যেকেরই মাথার পেছনে একটা বড় উজ্জ্বল একটা আলো থাকে তো। শুধু মহাপুরুষদের নয়, ওটা কিন্তু আমি, তুমি, রাম, শ্যাম, যদু, মধু, ছাদে যে কাক এসে বসেছে, পাঁচিলে যে পায়রা ডাকছে, প্রত্যেকের মধ্যে ওটা আছে। কিন্তু প্রত্যেকের মধ্যে ওটা আছে। আমাদের শুধু মাথার পেছনে না, গোটা শরীরের পাশ দিয়ে আমার একটা জ্যোতির্ময় একটা, যেটাকে অরা বলা হয়। আমি বাংলায় বলার জন্য জ্যোতি টতি বললাম, অরা বলা হয় যেটাকে। সেই অরাটা প্রত্যেকের মধ্যে আছে। যদি কেউ প্রাণিক হিলিং শিখতে আসেন, প্রথম দিন ক্লাসেই তাকে দেখিয়ে দেওয়া হয় যে দেখো অরা আছে। আমারটা আমি দেখতে পাবো না, আমি তোমারটা দেখতে পাবো, তুমি আমারটা দেখতে পাবে। তুমি বলবে হ্যাঁ আপনার ভেতরে অরা আছে, আমি দেখেছি আপনার অরা। আমিও বলবো হ্যাঁ কৌশিক, আমি তোমার অরা দেখতে পাচ্ছি, রয়েছে তোমার অরা। এখনো দেখতে পাচ্ছেন? একটু কনসেন্ট্রেট করলেই দেখতে পাবো। হ্যাঁ হালকা করে দেখতে পাচ্ছি, তোমার মাথার উপরটা দেখতে পাচ্ছি। আরো স্পষ্ট প্রমাণ কলকাতার দুটো জায়গাতে, যারা আগ্রহী বললে আমি তাকে বলে দেবো, এখানে ওপেন ফোরামে বলবো না। দুটো জায়গাতে একটা ক্যামেরা আছে, তার নাম হচ্ছে কিরিলিয়ান ক্যামেরা। এটা গুগলে সার্চ করলেও বেরোবে। এখন আপনার ইয়েতেও এসছে, অ্যাপেলে যে আপনার নতুন
17 এলো, হ্যাঁ যেটা প্রো ভার্সন, সেখানে অরা দেখার জন্য একটা মানে হ্যাঁ ক্যামেরা ওই অরা দেখার জন্য কিরিলিয়ান ক্যামেরা ক্যামেরাটা ব্যবহার করা হয়, সেটা দিয়ে অরা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রো ভার্সন গুলোতে রয়েছে। হ্যাঁ ওটা দিয়ে অরা দেখাই যায় আমার কতটা অরা আছে, কি রঙের আছে অরাটা। হ্যাঁ প্রত্যেক রং, কারণ রং যদি ডিফার করে যায় হ্যাঁ তার উপর নির্ভর করছে যে আমরা বুঝতে পারবো যে তোমার চক্রের কি অবস্থা। এবারে দেখো কিরিলিয়ান ক্যামেরাটা প্রচন্ড দামি একটা ক্যামেরা, ওটা আমার পক্ষে কেনা সম্ভব নয়, কারোর পক্ষেই সেভাবে কেনা সম্ভব নয় যদি না কোনো অর্গানাইজেশন কেনে। এবার যারা কিনবে তাদের কাছে গিয়ে যদি আমি ওই স্ক্যান রিপোর্ট করাতে চাই, একটা বড় খরচের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার। তার চাইতে সহজ হচ্ছে আমি হাত দিয়ে করে দিচ্ছি, আমি হাত দিয়ে তোমার এনার্জিটা অনুভব করতে পারছি। তোমার নর্মাল যে এনার্জি থাকার কথা তার চেয়ে বেশি আছে না কম আছে সেটা আমি হাত দিয়ে করে দেবো। ঠিক এইভাবে আমি করব। তার আগে হাতটাকে রেডি করতে হবে আমার, এই যে হাতের ঠিক এই জায়গাটা, এই জায়গাটা, এই আঙুলগুলো, এর আঙুলগুলো টিপে টিপে আমি প্রথমে রেডি করলাম, কারণ এই প্রত্যেকটা জায়গায় চক্র আছে, সেই চক্রগুলো কাজ করবে, তাদের আমি অ্যাক্টিভেট করলাম। দরকার হলে এরকম কিছু আমি ব্যায়াম করে নিলাম। তুমি চাইলে করতে পারো, তুমি দেখবে হাতটা, তুমি করো হাতটা এরকম এরকম করে, এরকম করে নাও, 12 বার করো, বুঝেছে? হাত দুটোকে এরকম ভাবে রাখো, আরো কাছে, আরো ক্লোজ, আরো ক্লোজ, হ্যাঁ ছবে না, এইটুকু কনসেন্ট্রেশনটা দুটো হাতের তালুতে দাও, কনসেন্ট্রেশনটা দিয়ে দেখো কিছু অনুভব করছো কিনা। হ্যাঁ হালকা করে টানো, হ্যাঁ এই তো এটা ভার আছে, আছে তো, হ্যাঁ অনুভব করছো তো? হ্যাঁ আমি সত্যি করছি। হ্যাঁ এটা কিসের? এটা তোমার হাতের এনার্জি, দু হাত থেকে তোমার এনার্জি বেরোচ্ছে। এটা মনে হচ্ছে এটা কিছু, মানে আমি স্পঞ্জ বা কিছু ধরে, ঠিক ওই অনুভূতিটা হবে, এই যে স্পঞ্জ ধরে আছি মনে হচ্ছে। হ্যাঁ এবারে এটা তুমি যদি করো, রেগুলার যদি প্র্যাকটিস করো, হ্যাঁ 1 মাসের মধ্যে তোমার হাত একদম রেডি হয়ে যাবে, তুমি ফিল করতে পারবে কোথায় এনার্জি আছে, কোথায় কি আছে। মানে আমি কিভাবে বুঝবো? ধরুন দেওয়ালে আমি হাত রাখলাম, তাহলে বুঝতে হবে এই দেওয়ালটা ছবে না, স্পর্শ করবে না, দূর থেকে এইভাবে দেখা যে কতটা এনার্জি আছে। হাতটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছ, হাওয়াতে নিয়ে আসছো, এনার্জি ওখান থেকে বেরোচ্ছে, হাতে এক জায়গায় গিয়ে ধাক্কা লাগবে, সেখানে তুমি যে মুহূর্তে ধাক্কাটা অনুভব করবে সেই মুহূর্তে হাতটা, আর দেওয়ালেরও কি এনার্জি, সবকিছু, সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিসের গায়ে, জড় বস্তু জীব বস্তু সমস্ত কিছু থেকে এনার্জি বেরোয়। প্রত্যেকটা থেকে এনার্জি বেরোয়। মানে আমি, আমার পরিচিত এমন হিলারও আছেন যিনি কাপের মধ্যে আমাকে বলেছেন যে দেখ, আমাকে প্রথম যুগে যখন আমি শিখতে শুরু করি তখন আমাকে এনার্জি দেখাবো, মানে কতটা করা যায় দেখানোর জন্য বলেছেন যে তুমি একটা কাপে করো, লাল পেনের ঢাকনা ফেলো, অন্যটাতে সবুজ পেন ফেলো, ঢাকনা বন্ধ করতে আমাকে দেখাবে না। উনি শুধু হাত দিয়ে লালটাকে অনুভব করে বলেছেন এর মধ্যে লাল আছে, লাল বেরিয়েছে। এভাবে এটা করা যায়। মানে প্রাণিক হিলিং এর ভীষণ প্রয়োগ, মানে আমরা বুঝি না। আর এটা কি ইন্ডিয়াতেই আবিষ্কার হয়েছে? হ্যাঁ, কারণ এই পদ্ধতি তো ভারতীয়, সবটাই ভারতীয়। প্রাণিক কথাটা এসছে প্রাণ থেকে, প্রাণটা তো বিশুদ্ধ সংস্কৃত শব্দ, এটা একদম ভারতীয় কনসেপ্ট, কিন্তু আমরা এটাকে কেউ জানতাম না, ব্যবহার করতাম না। যেমন বিভিন্ন রকম অনেক কিছু আমাদের যৌগিক পদ্ধতি আছে যেগুলো আমরা জানি না। এবার এখনকার দিনে প্রতিটা মানুষের জন্য আরেকজন তৈরি করে দিয়েছেন, আমি নামটাতে পরে আসি। তার আগে তুমি আমাকে একটা কথা বলো, ধরো একজন কোনো সাধু বা সন্ন্যাসী সংসার ছেড়ে জঙ্গলে গাছের তলায় বসে ধ্যান করছে এবং অনেক কিছু তার উপলব্ধি হচ্ছে, সেটা এক লোক গেল। আরেকজন মানুষ যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নিজের ব্যবসা করে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, এবং মানে রেগুলার স্যুট কোট টাই এ সমস্ত পরে ঘোরাফেরা করেন, তিনিও যদি বলেন যে হ্যাঁ ওই সাধুর যা আছে আমিও ঠিক সেই কাজটা করতে পারি, আমারও সেটা আছে, তুমি নিজেকে রিলেট করতে হবে কার সঙ্গে? সাধুর সঙ্গে না এই ভদ্রলোকের সঙ্গে? আমাকে বলছেন আপনি? যে কোনো মানুষ সাধুকের সঙ্গে নিজেকে রিলেট করবে, সিচুয়েশনটা আলাদা।
হ্যাঁ, কিন্তু আমরা রিলেট করি কার সঙ্গে? আমার সঙ্গে যার ম্যাচ বেশি করে, ম্যাচটা কার সঙ্গে বেশি করবে আমার? মানে ইয়ের সাথে ফর্মাল যিনি পড়ে আছেন, যিনি ফর্মাল, কারণ আমিও মানে উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি এমএসসি, তফাৎ কিছু নেই কিন্তু। যিনি এটা আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে, আমরা বলি মাস্টার চো কক্সুই, উনি ফিলিপিন্সের লোক। উনি ঠিক এই জিনিসটা ছিলেন, দেহ রেখেছেন 2010 সালে, কিন্তু উনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওনার নিজস্ব কোম্পানি, নিজস্ব বিজনেস, স্ত্রী আছেন, 4 জন ছেলে আছেন। যখন যেখানে গেছে তিনি এটাকে আবিষ্কার করতে, মানে তিনি এটাকে পুনরুদ্ধার করেছেন, মানে আবার নতুন করে জাগরণ করে এবারে রেখেছে। হ্যাঁ, এবং যেটা ওনার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন পৃথিবীর কাছে বলবো, যার জন্য আমরা সবসময় তার কাছে কৃতজ্ঞতা জানাই, যে এই বিদ্যাটা, এই শিক্ষাটা কিন্তু এতদিন গুহার ভেতরে ছিল, মুনি ঋষিরা বাইরে কেউ জানতো না। উনি সেটাকে জনসাধারণের কাছে ছড়িয়ে দিয়েছেন, যে তুমি এসো, তুমি যে কেউ যে কোনো মুহূর্তে শিখতে পারো, শেখো। এবার এটা হতে পারে যে বিশ্বাস হচ্ছে না, কি করে করবে এটা, বিশ্বাস হচ্ছে না, ওকে, তোমাকে আমি কিন্তু ঘাট ধরে বিশ্বাস করতে বলছি না, আমি একটাই শুধু অনুরোধ করবো, যে তুমি এটাকে ধরে না, আপাতত ধরে নাও, সত্যি কথা, সেই আপাতত সেইটা ধরে তুমি একবার একটা এক্সপিরিয়েন্স কিছু করো, একটা হিলিং নাও, বা কাউকে হিলিং করাও, কিছু একটা করো। সেটার জন্য আমি প্রথম হিলিং আমি কোনো চার্জই করি না। ওকে, প্রথম হিলিং আপনার জন্য ফ্রি, একদম ফ্রি। কারণ তুমি দেখো তোমার কোনো উপকার হচ্ছে কিনা, তুমি যদি মনে করো হ্যাঁ উপকার হয়েছে, তাহলে তো এটা তুমি আপাতত সত্যি ধরেছিলে, এবার আরেকটু সত্যি ধরো, আবার একটা হিলিং নাও, আবার উপকার পাও, তখনই তুমি বুঝবে যেটা কাজ করে কিনা। স্যার, এই যে এতক্ষণ ধরে আমরা যে কথা বললাম প্রাণিক হিলিং নিয়ে, সেখানে আমরা একটা দেখলাম যে একটা বিয়ে শাদী করেছেন একটা মহিলা, বা ধরুন একটা বয়স, একটা লিমিটেশন আছে 40-30 এরকম, বাচ্চাদেরও কি কোনো প্রাণিক হিলিং এর দরকার পড়ে বা হয়? হ্যাঁ, এটা মানে বাচ্চাদের জন্য তো খুব ভালোভাবে কাজ করে, কারণ বাচ্চাদের সমস্যাগুলো কি হয়, পরীক্ষার টেনশন, সেটা একটা বিরাট বড় সমস্যা, বা ওই যে কোন নাম্বার কম বেশি পেলো, একটা বাজে পদক্ষেপ নিয়ে নিল, এবার ওই যে পরীক্ষার টেনশন, ওটা একটা জিনিস। নম্বর কম বেশি পেয়ে মন খারাপ, সেটা হচ্ছে সবসময় নিজেকে আমি ছোট ভাবছি, একটা আত্মগ্লানি গোচের ব্যাপার, সেলফ রিসেন্টমেন্ট। তো এইগুলো থেকেও তাদের বার করে আনা যায়। টেনশনে আমার একটা ছোট ঘটনা বলি। একটি বাচ্চা ছেলে দাবা খেলে, টুর্নামেন্ট খেলতে গেছে, টুর্নামেন্ট খেলছে এবং ভালো খেলছে, ছেলেটা ওই ফিডের রেটেড প্লেয়ার, টুর্নামেন্টে ভালো খেলছে। এবার যখন ওই পেয়ারিং হয়ে কার সঙ্গে কার ম্যাচ পড়বে না, সেখানে যার সঙ্গে খেলা পড়েছে তার রেটিং উঠছে অনেক বেশি, মানে এই ছেলেটার রেটিং যদি তখন 1300 হয়ে থাকে, ওই ভদ্রলোকের রেটিং 1900। প্রচন্ড টেনশনে পড়ে গেছে যে আমি হেরে যাব, আমি টুর্নামেন্ট আর খেলবো না। তো তার গার্জেন আমাকে বললো, যে আমার বন্ধু বললো যে দেখ তো একটু কি করা যায়, ওতে আরাম করছে। তা আমি ছেলের সঙ্গে কথা বললাম, তুই একটুক্ষণ জাস্ট চুপ করে কনসেন্ট্রেট কর, আমি তোর টেনশন বার করে দিচ্ছি। টেনশন বার করে দিলাম। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম ফোন করে, যে কিরম ফিল করছিস? বললো খুব ভালো, অসুবিধা নেই, আমি মানে লড়ে যাব, অসুবিধা কিছু নেই। এবারে খেলা চলছে তো চলছি, আমার বন্ধু বললো অনেকক্ষণ ধরে বোর্ড চলছে, ঢুকেছে, এখনো বেরোচ্ছে না। তারপরে আবার টয়লেটে গেছে, গিয়ে বাপকে বলেছে যেরকম তুমি একটু কাকুকে বলো, আমার এখন আবার টেনশন হচ্ছে। তো আমাকে ফোন করে বললো, আমি বললাম ঠিক আছে, আমি আবার হিল করে দিচ্ছি, করে দিলাম। খেলার শেষে ওকে যখন জিজ্ঞেস করলাম, তখন আমার বন্ধু হাসতে হাসতে বলছে, তুই নিজের সঙ্গে কথা বল। বলল যে আমি শেষ অবধি ফাইট করে গেছি, যার সঙ্গে খেলছি সেই ভদ্রলোক আমাকে জড়িয়ে ধরে বলেছেন যে আমার প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল তোমার কাছে হেরে যাব, আমরা জন্য আজকে ম্যাচটা ড্র করেছি, তুমি জিতে যেতে পারতে, শুধু অভিজ্ঞতার অভাবে তুমি জিততে পারোনি। কিন্তু আমি স্যাটিসফাইড, মানে ওই ওই ও হচ্ছে হাই কোয়ালিফাইড প্লেয়ার, বলছে যে আমি স্যাটিসফাইড যে আমি ম্যাচটা ড্র করতে পেরেছি, কারণ আমি জানতাম আমি হেরে যাব। মানে ওর আত্মবিশ্বাসের লেভেলটা এই জায়গায় চলে গেছে যে কিছু হচ্ছে না। তার সঙ্গে শুধু ওটা না, তার সঙ্গে আরেকটা কাজ করেছিলাম, একটা শিল্ডিং করে দিয়েছিলাম। শিল্ডিংটা হচ্ছে আমি তোমার চারপাশে একটা এনার্জির, তোমাকে ধরো এনার্জির জামা পরিয়ে দিলাম, ঠিক আছে, রেনকোটের মতন ব্যাপার। যত বৃষ্টি হোক তুমি ফ্রি, তোমার কোনো গায়ে লাগছে না, তুমি জল লাগছে না, এবং তোমার কিন্তু হাঁটা চলা তো মানে অসুবিধা হয় না রেনকোটে, তুমি দিব্যি নিজের মতন, ইভেন রেনকোট পরে তুমি দৌড়ে গিয়ে বাসে উঠতে পারো।
এই যে এনার্জির ফিল্ড আমি তৈরি করে দিলাম, এনার্জির জামা পরিয়ে দিলাম না, এটা ঠিক রেনকোটের মতো। তুমি বুঝবেও না, কিছুই না, তুমি তোমার নর্মাল লাইফ লিড করে যাবে সারাদিনের মতন, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি তোমাকে স্পর্শ করবে না। এরকম হয়? এরকম হয়। আমি তোমাকে শিল্ডিং শুনেছি, আমি তন্ত্রতে এইসব জিনিসগুলো বেশি দেখা যায়। তার মানে তো দেখা যাচ্ছে যে এটা ভারতীয় জিনিস, আমরা জানতাম না। এবং শুধু তন্ত্রতে দেখা যায় তান্ত্রিকরা করতে পারে, মানে ওটা গুহায় এতদিন আবদ্ধ ছিল। গ্র্যান্ডমাস্টার চোককসুই ওটা সবাইকার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যে জন্য তন্ত্র না জেনেও আমি মানে এটা করতে এই যে পারছি। শিল্ড আপনি তৈরি করছেন যে কোনো একটা মানুষের উপর, সেই মানুষটার প্রতি কি যে কোনো আঘাত সে মুক্তি সেখান থেকে? শিল্ডটার রকম ফের আছে। কিছু একটা শিল্ড আছে যেটা তোমার উপরে কোনো রকম কোনো ইমোশনাল আঘাত বা সাইকিক আঘাত করবে না। না, সাইকিক আঘাত মানে হচ্ছে তোমার ওই কোনো ব্ল্যাক ম্যাজিক ধরনের কোনো ক্ষতি যাতে না হয় সেরকম। তোমার ইমোশনের ওপরে কোনো আঘাত করবে না। অনেকেই হয় যে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, করতে পারে, তোমার গায়ে লাগবে না। আবার কিছু আছে যেগুলো যে কোনো হার্মস অ্যান্ড ডেঞ্জার্স থেকে বাঁচিয়ে দেবে, সেগুলো করে দেওয়া যায়। কি বলছেন? এই শিল্ডিংটা কিরকম, মানে আপনি শেখান, আপনি এগুলো শেখান? যদি ধরুন আজকে কেউ নাম্বার দেখে ফোন করলো আপনাকে, আপনি কি শেখান? হ্যাঁ, শেখাই। আমি বাড়িতে শেখাই না, কিন্তু আমার আলাদা জায়গা আছে, সেখানে শেখাই। আজকে যদি কেউ ধরুন এই নাম্বার দেখে কল করলো, প্রথম তো সেশন ফ্রি, তারপর না, প্রথম সেশন ফ্রি হচ্ছে হিলিং এর সেশন। হিলিং এর সেশন ফ্রি, হ্যাঁ মানে স্পেসিফিকলি বলে হিলিং এর সেশন ফ্রি আছে। তারপর ধরুন কেউ চাইলো যে ডেডিকেটেড স্টুডেন্ট যদি হয়, সে শিখতে চাইছে, তাহলে আপনি তাদেরকেও শেখান? আমি শিখিয়ে দেবো, সেটা অনলাইনে হবে না, ওটা ফোনে হবে না, ওটা ফিজিক্যালি সামনে থাকতে হবে, কারণ কোর্সটা হচ্ছে 3 দিনের কোর্স। হ্যাঁ, 3 দিনে শিখে যেতে পারে? 3 দিনে শিখে যাবে। কখনো কখনো সংক্ষিপ্ত করে 2 দিনেও শেখানো যায়, একটু বেশি সময় যদি লাগে, মানে সময়টা নির্ভর করছে। যদি আমি সকাল থেকে একটু বেশি সন্ধে অবধি টেনে দিই, তাহলে 2 দিনে হয়ে যাবে। যদি আমি দুপুর অবধি করি, তাহলে আমার ন্যাচারালি 3 দিন লাগবে। 3 দিনে শেখা যায়? 3 দিনে শেখা যায়। কি জানি আমি, একদম অস্বাভাবিক লাগছে। তো বছরের পর বছর লাগিয়ে দেয় সাধনা টাধনা এগুলো শিখতে, কিন্তু হিলিং বা প্রাণিক হিলিংটা 3 মাস? আমি নিজেই 3 দিনে শিখেছি। আপনি 3 দিনে? হ্যাঁ। মানে তারপর কি চর্চাটা হচ্ছে মেন? চর্চাটা তো মেন। যে কোনো জিনিস, তুমি যদি আজকে সেতার বাজানো শেখো, তোমাকে টিচার নোটেশন দিয়ে দিলেন, তুমি চর্চা না করলে তো পারবে না। চর্চাটা তো করে যেতে হবে। তুমি অঙ্ক শিখলে, ক্লাসে বুঝিয়ে দেওয়া হলো, তুমি প্র্যাকটিস না করলে তো পারবে না। বুঝতে পেরেছি। তুমি যেটা জিজ্ঞেস করলে ওই ইয়ে নিয়ে, শিল্ডিং নিয়ে, শিল্ডিং এর একটা ঘটনা বলি। আমার পরিচিত একটি মেয়ে, সে একজন হিলার। এটা আমার নিজের জীবনে, কিন্তু তাকে আমি পুরোটাই জানি, এটা ঘটনা আর কি, এগুলো তো খুব স্বাভাবিক আমাদের কাছে, তোমাদের হয়তো শুনলে অদ্ভুত লাগতে পারে। সে একজন হিলার। তো তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ভুগছিলেন, করতে করতে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এবার এমন একটা অবস্থায় গেছে যে আজ যায় কি কাল যায় না ম্যাট হয়ে গেছে। মেয়েটার তো খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। এবার এই সমস্ত ক্রিটিক্যাল অসুখে কি হয়, হিলিং করে কিন্তু সুস্থ করে তোলা যায় না, যেগুলো একদম ক্রিটিক্যাল টার্মিনাল অবস্থা হয়ে গেছে। টেম্পোরারি রিলিফ দেওয়া যায়, কিন্তু ওটা তার ওই নির্ধারিত সময় হয়ে গেছে, তাকে যেতে হবে কাজে, সেখানে আমি জোর করে আটকে রাখতে পারবো না। কিন্তু ওর মায়ের ক্ষেত্রেই একটা ছোট জিনিস আগে একটু সরে গিয়ে বলে দিই, সেটা হচ্ছে একবার ওর মায়ের ওই চেস্ট এক্সরে করা হয়েছে, হার্টের কাছে একটা ছোট ফুটো ছিল, একটা বিরাট ধাক্কার অপারেশন। আর ওর মা করাতে চাইছে না, তার সঙ্গে হচ্ছে শরীরের যে অবস্থা, ওই অপারেশনে ধকল নিতে পারবে না। এটা তুমি আবার অবাক হয়ে যাবে, মেয়েটা হিল করেছিল মাকে 2 মাস, তারপরে যখন এক্সরে করা হয়েছে কোনো ফুটো ছিল না। হ্যাঁ, এটা কি বলছেন আপনি? হ্যাঁ, এটা ঠিকই বলছি। তো যাই হোক, এবারে মেডিকেল সায়েন্সের অপোজিটে আপনি যাচ্ছেন না? আমরা মেডিকেল সায়েন্সের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ববিরোধ নেই। মেডিকেল সায়েন্সের মতো মানে হ্যাঁ আছে, কিন্তু আপনি যখন ফুটো দেখা যাচ্ছে এক্সরেতে, যখন তার এত বড় একটা ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে সেটা আপনি মনে হচ্ছে না কোনোভাবে বাধা দিচ্ছেন আপনি এই জিনিসটা? না, তার তো সুস্থ হওয়ার নিয়ে কথা। এবার সে যদি সুস্থ হয়, তাহলে পরে আমি করবো না কেন? হ্যাঁ, তুমি বললে যে মেডিকেল সায়েন্সের
একটা বাধা দিচ্ছি মনে হচ্ছে এরকম। না, এটা তো বাধা কিছু আমি দিচ্ছি না, কারণ তার মূল উদ্দেশ্য যে তাকে সুস্থ করে তোলা, সেটা হয়ে যাচ্ছে। আর এই যে ঘটনাটা, এটা ওই রিপোর্ট দুটো রয়েছে তো, প্রথম রিপোর্টে এসছে ফুটো আছে, দ্বিতীয় রিপোর্টে এসছে ফুটো নেই। রিপোর্ট কি আমার কাছে খুব একটু অবাক লাগছে, কারণ আমি এই বিষয়টা জানি না তো। হ্যাঁ, এই জন্য আমার কাছে নতুন একটা ম্যাজিক লাগছে, সোজা কথা। আর আপনার এরপরে যে শিল্ডের ব্যাপারটা বলছিলেন, হ্যাঁ, এবার ওই মেয়েটির যেটা ঘটনাটা, তো ওর মা খুব অসুস্থ, এরকম একটা এতে তার নার্সিং এ ভর্তি করা হয়েছে এখন তখন অবস্থা। মেয়েটা এবার যেটা করলো, ওর মাকে একটা শিল্ড করে দিল, শিল্ডিং করে দিল যাতে কোনো ক্ষতি না হয় আর কিছু রয়েছে। তারপরে দেখা করতে গেল, বোঝা গেল যে হ্যাঁ, ওর মা কথাবার্তা বলছে, একটা দুটো দিন আরো কাটছে, এরকম রয়েছে। তো সেই সময় একদিন, মানে এটা বলতে গেলে আমার নিজেরও একটা আশ্চর্য লাগে, ও বসে রয়েছে ভিজিটিং আওয়ার্সে মায়ের সঙ্গে দেখা করবে। মেয়েটা মাথার ভেতরে কোথাও একটা খুব হালকা কেউ যেন বলছে যে শিল্ডিংটা খুলে দাও, প্লিজ তুমি শিল্ডিংটা খুলে দাও। এবং ও বুঝতে পারছে মাথার ভেতর থেকে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে শিল্ডিং খুলে দাও, কারণ মায়ের সময় হয়ে গেছে, এইভাবে আটকে রাখাটা তাকে কষ্ট দেওয়া হচ্ছে, তুমি শিল্ডিংটা খুলে দাও। এখন আমরা যারা এই প্রাণিক হিলিং আছি না, এটাকে আমরা বলি ডিভাইন গাইডেন্স। বিভিন্ন সময় ঠিক এরকম একটা কোনো গাইডেন্স আমাদের বুঝিয়ে দেয় যে কোন রাস্তা ঠিক কোন রাস্তা ভুল। তো ও বুঝলো এটা ডিভাইন গাইডেন্স, ও শিল্ডিংটা খুলে দিল, দিয়ে গেল আইসিইউতে, মা তখন ছিলেন, দিয়ে গেল, গিয়ে দেখলো হ্যাঁ ঘুমোচ্ছে। তো ফিরে এলো, বসে রয়েছে ভিজিটিং আওয়ার্সে, ওই দূর থেকেই দেখা, একটু আধটু হাত নাড়া হলো। সন্ধ্যের দিকে খবর এলো যে মা চলে গেছে। এই ডিভাইন গাইডেন্সটা কি, এটা প্রাণিক হিলিং এর একটা সাধনার পাঠ, বা ওটা কি এসে যায় করতে ওটা করতে? অটোমেটিক্যালি চলে আসে, মানে ডিভাইন গাইডেন্স পাওয়ার জন্য আলাদা কিছু নেই, না না, কিন্তু ওটা ওটা অটোমেটিক্যালি চলে ধ্যান আসে, করতে করতে চলে আসে। চলে আসে। হ্যাঁ, মা কষ্ট পাচ্ছিল কোন? মা খুব কষ্ট পাচ্ছিলেন। এবার সন্তান হিসেবে তো সে চাইছেই মা থাকুক। ডিভাইন গাইডেন্স তাকে বললো যে তোমার মায়ের সময় হয়ে গেছে, তুমি শিল্ডিংটা খুলে দাও, নাহলে তো সে বেরোতে পারছে না। জোর করে আটকে রেখে তো কোনো লাভ নেই, জোর করে তুমি তাকে আটকে রাখছো। খুলে দিলে, এবং খুলে দেওয়ার পরে 2-3 ঘন্টার মধ্যেই মা চলে গেলেন। এবারে এই যে শিল্ডিংটা না, এটা তুমি ঘটনা শুনতে চাইলে ঘটনা বললাম। যখন আমি কাউকে দেবো না, আমি আমার ছেলে যখন আরো ছোট ছিল, স্কুলে যেতাম, ওকে শিল্ড করে দিতাম। যদি কাউকে শিল্ডিং করে দেওয়া হয়, সে কিন্তু কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট তার লাগবে না, সে নির্দ্বিধায় নিশ্চিন্তে রাস্তায় যাতায়াত করতে পারবে। এখন অবভিয়াসলি তুমি যদি চ্যালেঞ্জ করার জন্য বাসের সামনে বুক চিতে এরকম করে দাঁড়াও, তাহলে তো পৃথিবীর কেউই আটকাতে পারবে না, বড় ট্যাঙ্ক দাঁড় করলেও আটকাতে পারবে না। কিন্তু শিল্ডিং তোমাকে ঠিক করা যায়, অতর্কিতে যে আঘাতগুলো লাগে সেগুলো থেকে তোমাকে গার্ড করবে। স্যার, আমরা একেবারেই লাস্টের দিকে আছি, এবং লাস্টে যদি কোনো একটা ঘটনা রাখেন, একটু অলৌকিক ঘটনা রাখেন প্রাণিক হিলিং নিয়ে। দেখো, প্রাণিক হিলিং এর আমাদের কাছে প্রতিটা ঘটনা খুব স্বাভাবিক, কারণ আমি তো জানছি এটা এনার্জির জন্য হচ্ছে। যে বাইরে থেকে দেখছে তার কাছে হচ্ছে ঘটনাটা অলৌকিক, কারণ কি করে হয়। তবুও তুমি শুনতে চাইছো তো? আচ্ছা, একটা ঘটনা বলি। আমাদের পাড়াতে এক ভদ্রলোক পরিচিত, তার সঙ্গে রাস্তাঘাটে বাজার হাট করতে গেলে দেখা টাকা হয় মাঝে মাঝে, নিয়ম করে মাঝে মাঝে দেখা হয়, কথাবার্তা হয়তো হাই হ্যালো কেমন আছেন, একদিন বাড়িতে আসুন না, এরম অব্দি চলে। তো একদিন শুনলাম যে ভদ্রলোকের পা ভেঙেছে, বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে। তো গেছি, গিয়ে দেখি একটা বড় পেল্লায় জমিদারি স্টাইলের একটা খাটের ওপর শুয়ে রয়েছেন। এবার ঘরটাতে ঢুকতে না আমার ভীষণ একটা এনার্জি ধাক্কা লাগছে, নেগেটিভ ফিলিংস হচ্ছে, খুব বাজে একটা অনুভব হচ্ছে। তো যাই হোক, আমি একটা দুটো কথা পরে ভদ্রলোককে বললাম যে আপনার এরম এরম অবস্থা, এটা কি হলো? তোমরা, আরে আমি রয়েছি তো রাত্রিবেলা, যেটা হয়েছে উনি রাত্রিবেলাতে উঠেছিলেন বাথরুমে যাবেন বলে, হঠাৎ দেখেন সিঁড়ির মুখে কে একটা দাঁড়িয়ে রয়েছে, ছায়া মতন। প্রচন্ড ভয় পেয়ে গেছে, তাও কে কে করেছে, ছায়াটা সরে গেছে, আর উনি ওই ভয়ের ধাক্কাটা সামলাতে না পেরে পড়ে গেছেন, পাটা ভেঙেছে, দিয়ে তো খুব ভুগতে হচ্ছে। তখন আমি বললাম যে আপনি যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান, প্রথম কাজ হচ্ছে এই খাটটাকে ছেড়ে দিন। খাটটা কিন্তু নেগেটিভিটিতে ভর্তি, আমার ভালো লাগছে না খাটটা। আপনি কোথা থেকে পেলেন? কারণ আমি নেগেটিভ এনার্জি অনুভব করছি, আর কিছু আমি জানি না। ভদ্রলোক তখন চুপ করে থেকে বললেন যে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমার
শ্বশুরবাড়ি, ওর শ্বশুরবাড়ি হচ্ছে বর্ধমানের ভেতরে কোনো গ্রামের দিকে। সেখানে খুব পুরনো একটা বর্ধিষ্ণু পরিবার, সব মারা টারা গিয়ে একটি মাত্র মহিলা জীবিত ছিলেন, তিনিও দেহ রেখেছেন। তো ওয়ারিস যারা, তারা সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। সেই রকম একটা বড় খাট দেখে উনি লোভ সামলাতে না পেরে কিনেছেন, এবং উনি জানেন যে ওই খাটের পেছনে ইতিহাস আছে, তাও কিনেছেন। কি ইতিহাস না, 3 কি 4 পুরুষ আগে কোন এক জমিদার, জাঁদরেল জমিদার একটা মানুষ, সে মদের ঘরে রাত্রিবেলা তার ভাইয়ের বিধবা বউয়ের উপরে অত্যাচার করেছে। তখন সেই মহিলা নাকি অভিশাপ দিয়ে বলেছিলেন যে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেছেও। আমি ভদ্রলোককে বললাম যে ওই অভিশাপ, ওই মহিলার কষ্ট, ওই অত্যাচার সব কিছু হয়েছে এর ওপরে, এবং সেই ডার্টি নোংরা এনার্জিটার মধ্যে জমে রয়েছে। ওইখানে নিজের জায়গায় ছিল বা তোমার বাড়িতে এসে তো সে ছড়াচ্ছে। তো তুমি তো এই এনার্জি তোমাকে যদি ধরে রাখে, তুমি সুস্থ হয়ে দাঁড়াবে কিভাবে? ইমিডিয়েটলি এই খাটটাকে সরাও। এবার বলে এত বড় খাট আমি কি করবো, এত টাকা দিয়ে কিনে ফেলেছি। সেটাও ঠিক কথা, বাস্তব ব্যাপারটা দেখতে হবে। তো ওখানে আমি যেটা হিল করেছিলাম সেটা হচ্ছে খাটটাকে একটা বিশেষ কায়দায় ওটাকে এনার্জি দিয়ে পরিষ্কার করে দেওয়া যায়। তারপরে দেখলাম যে ওই খাট থেকে তো বাজে এনার্জি গুলো ঘরময় ছড়িয়ে রয়েছে, কাজে ওই একই কিছু বিশেষ টেকনিক আছে, ঘরটাও ওই এনার্জি দিয়ে দিয়ে ক্লিন করে দিলাম। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নয়, দিব্যি ভালো আছেন। আমি ওনাকে বললাম যে এই এনার্জি গুলো তো একটা ব্যাপার বটেই, সেগুলো আপনার মনের মধ্যে চাপ ফেলেছিল, আপনি বুঝুন বা না বুঝুন, এবং সেটাই সামহাও আপনাকে এমন ভাবে আনমাইন্ডফুল করে দিয়েছে যে আপনি ওটা হ্যালুসিনেশন দেখেছেন। কোনো লোক দাঁড়িয়ে ছিল না, কখনো কেউ ওভাবে দেহ ধরে দাঁড়িয়ে থাকতে পারে না, ছিল না, ওটা আপনি হ্যালুসিনেট করেছেন। তার পেছনে কিন্তু কারণ হচ্ছে নেগেটিভিটি। এবারে আপনি এটা থেকে মানে এইগুলোকে না সরালে কিন্তু আরো বেশি ভুগতে হবে আপনাকে। এই তো। বাহ। আর স্যার আমরা একেবারেই শেষে আছি, লাস্টে একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে যে আপনার কাছে মানুষ কেন যাবে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন, কারণ মানুষের অনেকেও থাকতে পারে যে এতক্ষণ আমার পডকাস্ট দেখলাম, বা মানুষ সৌমিত্র বিশ্বাসের ওনার কাছে, স্যারের কাছে কেন যাব, সেটা যদি একটু ছোট করে বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার কাছে মানুষ আসবে হয় গল্প করতে, নয় নিজের সমস্যা নিয়ে। সমস্যারও রকম ফের আছে, শারীরিক সমস্যা হতে পারে, উদ্বেগ হতে পারে, রিলেশনশিপ সমস্যা হতে পারে, ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে, ব্যবসায় মন্দা যাচ্ছে, কোথাও জট পড়ে রয়েছে, ছাড়িয়ে দেওয়া। এইগুলোর সমাধান আমি করে দেব। স্যার নেশাটাও আছে আপনার? নেশা আছে, সিগারেটের নেশা, অ্যালকোহলের নেশা, এই নেশাগুলোকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে দেওয়া যায়। দিন 15 সময় দিলেই আমি তাকে মুক্ত করে দেবো। দ্বিতীয় হচ্ছে যে প্রথম হিলিং যখন হবে, আমি কোনো রকম কোনো কিছু চার্জ করবো না। আগে একবার বললাম আমি কোনো কিছু চার্জ করব না। প্রথম হিলিংটাতে যিনি আসছেন তিনি বুঝতে পারবেন যে উপকার পাচ্ছেন কিনা। যদি তিনি উপকার পান তাহলে তিনি দ্বিতীয় হিলিং এ আসবেন, তৃতীয় হিলিং এ আসবেন। এবার কতগুলো হিলিং লাগছে সেটা একটা ব্যাপার, সেই বুঝে তার অবস্থা থেকে সেক্ষেত্রে আমি 3, 4, 5 এইসব হিলিং গুলোতে আমি রেট আবারও কমিয়ে দেবো। ওকে, কাজেই সব দিক থেকে আপনার সুবিধে। স্যার রেটের যে ব্যাপারটা বলছেন, তাহলে রেটের যদি একটু তুলনামূলকভাবে একটু একটা আন্দাজ দেন, আমি একেবারে প্রাইস জানতে চাইবো না, আপনার কাছে যদি আন্দাজ থাকে যে বাদ বাকিদের থেকে আপনাদেরটা কি কম না বেশি, একটু যদি বলেন। দেখো, এটা রেটটা এরকমই, আমারটা অনেকটাই কম, মানে অন্য জায়গাতে যা চার্জ করে তার অর্ধেক বা অর্ধেকের কমে আমি করে দিই। ওকে ওকে, কাজেই সেটা একটা ব্যাপার। এখন কত চার্জ করারও তো এরকম তো কোনো ফিক্সড বাধা রেট নেই, বিভিন্ন হিলার বিভিন্ন চার্জ করেন, কিন্তু মানে আমি সকলের থেকে একদমই কম করে আমি করে দিই। কারণ আমি যেটা দেখেছি যে এমন অনেক আছে, যেমন আমি নিজের বাড়িতেই দেখতে পাই, আমার কাজের লোক যারা রয়েছে তাদের যদি হাঁটু ব্যথা হয়, সে তো আমার কাছ থেকে হাই রেটে করতে পারবে না, সেগুলো তো আমি এমনিই করে দেবো। কাজেই মানে এই সমস্যা তো আছেই লোকের, না? আর যেটাই বললাম যে আমি ফাইন্যান্সিয়াল হিলিং করি, যদি আমি হাই রেট রাখি, তোমার পেট ব্যথার জন্য ধরো আমি 1000 টাকা চার্জ করলাম, আমাদের একই সঙ্গে তোমার জন্য আমরা ফাইন্যান্সিয়াল হিলিং করতে হবে যাতে তুমি 1000 টাকা দিতে পারো। কাজেই সেই সব কারণে আমি রেট অনেক কম রাখি, এবং এই মানে সমস্যাগুলো তো বললাম কি কি সমাধান করা যায় সেইগুলো করে দেবো। আর স্যার আমাদের একটা প্রশ্ন থাকে, যারা নতুন যারা আসেন তাদেরকে সবাইকে আমি বলি যে
আপনারও প্রথম পডকাস্ট এটা, হ্যাঁ, এবং আপনার রেডিও মির্চিতে আপনার লেখা বইয়ের গল্প আছে, আপনার শায়ক আমানের যে মানে হরার স্টেশন, Midnight Horror Station। মিডনাইট হরার স্টেশনেও আপনার ঘটনা আছে, আপনি সাইডে লেখালেখিও করেন। হুম। তো ওটা নিয়ে আমরা একদিন বসবো, আমরা ওটা নিয়েও কথা হবে। ঠিক আছে। কিন্তু স্যার আপনার প্রথম পডকাস্ট এটা, তো কেমন লাগলো কে কে পডকাস্ট এসে অ্যাম্বিয়েন্স কেমন লাগলো যদি একটু শেয়ার করেন? দেখো, ইনফ্যাক্ট আমি যে পডকাস্ট করেছি সেটা আমি বুঝিনি। Okay. আমি জানি যে আমি এখানে বসে তোমাদের সঙ্গে গল্প করেছি, হুম। একদম ঘরোয়া আড্ডা মেরেছি, কথাবার্তা বলেছি, তোমার প্রাণিক হিলিং নিয়ে কৌতূহল ছিল, তুমি আমার হুম, সঙ্গে সেজন্য যোগাযোগ করেছিলে, আমি তোমার সঙ্গে বসে আড্ডা মেরেছি। হুম। সেটা যে এমতাবস্থাতে একটা পডকাস্ট হয়েছে সেটাই আমি আলাদা করে বুঝিনি। কাজে সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো তোমার চ্যানেলটা বা তোমার পডকাস্টটা কি দরে গেছে। একদমই, কারণ কথাবার্তা যেগুলো হয়েছে, সত্যি কথা বলতে প্ল্যান হয়েছিল অন্য কিছু, হ্যাঁ, সেখান থেকে আমাদের ব্রেক হয়েছে, কারণ কথাটার মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস আমরা জানতে পেরেছি বা আমি জানতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় যে দর্শকরা যদি এতক্ষণ ধরে রয়েছে, তারা শুনেছে, এইটুকু উপকৃত হবে যে তারা যখন আপনার সাথে কন্ট্যাক্ট করে, বাদিকে নাম্বার দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন, তো সেখানে মানুষ যেন ভালো হয় সেই হ্যাঁ, ভালো বিষয়গুলো। তো হবেই। হ্যাঁ, ভালো হবে, কিন্তু সেই বিষয়গুলো একটু খুঁচিয়ে খুঁচিয়ে আমি জানলাম, বুঝেছি। সেই জন্যই। হ্যাঁ, আবারও তোমার সঙ্গে একদিন বসবো, একদম, আবারও একদম। আড্ডা হবে, আবারও, কারণ আমাদের পেশেন্ট মানে প্রতিটি পেশেন্ট মানে একটা করে গল্প, হুম হুম হুম। এবং কোনো পেশেন্টের নাম আমি কোথাও ডিসক্লোজ করব না, এটা আমাদের না। মন্ত্রগুপ্তি, একদম। এবং কোনো পেশেন্টকে কাছ থেকে আমি তার কোনো হাড়ির খবর জানতে চাইবো না। এনার্জি থেকে আমি যা পাবো তার উপরে আমার কাজ। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে হুম। আমার কাছে ট্রিটমেন্ট নিতে গেলে, ধরো তুমি এখানে রয়েছো, ট্রিটমেন্ট তুমি চাইছো, হুম। তোমাকে যে তারাতলাতে আমার বাড়িতেই যেতে হবে তার কোনো কারণ নেই কিন্তু। ওকে। তুমি আমাকে বললে তুমি তোমার মতন থাকবে, আমি আমার ঘর থেকে তোমার হিলিং করে দেবো। এই সুবিধাটাও তুমি পাচ্ছ। বা আমার ডিস্টেন্স হিলিং যেটাকে বলে। ডিস্টেন্স হিলিংটা আমি করে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদেরকেও থ্যাংক ইউ যে এতক্ষণ আছেন। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট সৌমিত্র বিশ্বাস। আর একটা কথা বলে রাখি, আমি মাঝখানে আমি একটু আটকে গেলাম, হ্যাঁ কিংসুক সেনও আছে ক্যামেরার পেছনে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাদিকে নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করুন সৌমিত্র স্যারের সাথে এবং জানুন যে কিভাবে হিলিংটা হয়, সেটা শেখানো উনি, তাই তো স্যার? হ্যাঁ, সেটা শেখানো। শেখাই, কিন্তু আগ্রহী স্টুডেন্ট আগ্রহী কন্ট্যাক্ট করলে তাহলে আমি বলবো, তাহলে। এখানে আমি কিছু বলবো এখানে না। একদমই না। না। আর ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার।